আসসালামু আলাইকুম। 5 মে 2013 শাপলা চত্বর ট্র্যাজেডি। সারা দেশ থেকে পায়ে হেঁটে ঢাকার দিকে ঢুকতে থাকে লাখ লাখ তাওহীদি মুসলিম জনতা। ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে পুলিশ ও ছাত্রলীগের তাণ্ডব শুরু হয় নিরস্ত্র তাওহীদি জনতার উপর। পুলিশের গুলি, টিয়ারশেল, খুন সবকিছু উপেক্ষা করে হেফাজত কর্মীরা জড়ো হতে থাকে মতিঝিলের শাপলা চত্বরে। রাতে ঘুমন্ত হেফাজত কর্মীদের ঘুমের মধ্যে রেখেই রাত 3টা থেকে শুরু হয় নারকীয় অপারেশন ফ্ল্যাশ আউট। মাইকের তার কেটে দিয়ে বিদ্যুৎ বন্ধ করে পুলিশ, র্যাব, বিজিবি মিলে চালায় গণহত্যা, টোটাল জেনোসাইড। পরের দিনের পত্রিকা যুগান্তরে দেখা যায় ওই অপারেশনে 1.5 লক্ষ গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল। সেই রাতের গণহত্যার পর গণহত্যাকারী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে জাতির সাথে চরম মিথ্যাচারও করেছিল। সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি এবং লুকিয়ে ফেলেছিল প্রকৃত শহীদের সংখ্যা। কিন্তু তৎকালে প্রকাশিত হওয়া আমার দেশ পত্রিকার দিকে তাকালেই দেখা যায় নিহতের সংখ্যা ছাড়াতে পারে 2,500। তৎকালে বিরোধী দলীয় সংসদ নেতা শামসুল হক পাসিমের গণহত্যাকে 25শে মার্চ রাতের গণহত্যার সাথে তুলনা করেছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে যেভাবে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কেন একই কায়দায় অপারেশন ফ্ল্যাশ আউট ইত্যাদি বিভিন্ন নামে গভীর রাতে নিরস্ত্র ঘুমন্ত আলেমদের উপর সশস্ত্র হামলা চালানো হলো? কেন হেফাজত ইসলাম সেদিন শাপলা চত্বরে এসেছিল? শাপলা চত্বর ট্র্যাজেডি বা অপারেশন ফ্ল্যাশ আউট কি? কিভাবে সে অপারেশন পরিচালনা করা হয়? পাসিমে গণহত্যার শহীদদের প্রকৃত সংখ্যা কত? হাসিনা কিভাবে শহীদদের লাশগুলো গুম করে দিয়েছিল? এই সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরবো। দেখেন, সেদিন হাসিনা রোশন হলে হেফাজত পড়ার কথা ছিল না, কারণ হেফাজত কোনো রাজনৈতিক দল না। তারপরে একটা অরাজনৈতিক দল হয়ে হেফাজত কিভাবে হাসিনা রোশন হলে পড়লো, মানে একটা জেনোসাইডের শিকার হলো, এটা বোঝার জন্য আমাদেরকে আরো কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে। হাসিনা দেশে ফেরার পর যে আন্দোলন সংগ্রামগুলো করছিল সেগুলোর মধ্যে খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে 1996 সালের আন্দোলন। কারণ ওই সময়ের আন্দোলনে হাসিনা জামাতের সাথে যুগপৎ আন্দোলন করেই পরবর্তীতে ক্ষমতায় গেছে। রাজনৈতিক অঙ্গনে এটা কথিত আছে যে হাসিনা সে সময় গোলাম আজম এবং নিজামীদের পা ধরে সালাম করছিল। জামাতের সাথে যুগপৎ আন্দোলন করার সময় হাসিনা বুঝতে পারছিল যে জামাত যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছে এবং জামাতের যে ক্যালিভার আছে এটা যদি আরো বাড়ে তাহলে হাসিনার লং টার্ম ক্ষমতার জন্য সবচাইতে বাধা হয়ে দাঁড়াতে পারে। পরবর্তীতে এটাই দেখা যায় যে 2001 সালের নির্বাচনে জামাত আওয়ামী লীগ থেকে সরে এসে বিএনপির সাথে জোট বেঁধে ক্ষমতায় চলে গেছে। হাসিনার লং টার্ম ক্ষমতা আসার জন্য সবচাইতে বড় বাধা ছিল জামাত ইসলাম। তাই 2009 সালে হাসিনা ক্ষমতা আসার পরপরই জামাতকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধাপরাধীদের বিচারের নাম করে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড সব বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে দেয়। এখানে অবশ্যই বলে রাখা ভালো, 1971-এর মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাওয়া হাসিনা কিভাবে 88 এবং 96 নির্বাচনে জামাত ইসলামের সাথে সখ্যতা গড়ে তুলছে, কিভাবে যুদ্ধাপরাধীদের গিয়ে সালাম পর্যন্ত করছে। যাই হোক, হাসিনা জামাতের যে সকল শীর্ষ নেতাদের রাজাকার বানিয়ে সাজা দিছে তাদের মধ্যে বাসা সৈনিক অধ্যাপক গোলাম আজমও ছিল। তৎকালে গোলাম আজমের বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছিল জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া জামাতের অন্যান্য নেতা যেমন দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামীর মতো ব্যক্তিদের সাজা নিয়ে হাসিনাকে প্রাচ্য এবং পশ্চিমের বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। হাসিনার এই যুদ্ধাপরাধীদের বিচারের নাটক যে হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা না, মানে এটা সারা দেশের মানুষের দাবি, এটা বিশ্বকে দেখানোর জন্য হাসিনা শাহবাগে মঞ্চস্থ করায় তথাকথিত গণজাগরণ মঞ্চ। হাসিনার ফান্ডিং এ যে এই গণজাগরণ মঞ্চ পরিচালিত হচ্ছিল সেটা যে কোনো নির্বোধ বুঝবে, কারণ সেই গণজাগরণ মঞ্চে হাসিনার এমপি মন্ত্রীদের স্লোগান দিতে দেখা যায়। গর্তের যোদ্ধা জাফর ইকবাল এবং আনিসুল হকের মতো সো-কল্ড সুশীলদেরকেও সেই গণজাগরণ মঞ্চে দেখা যায়। নরমালি কোথাও আন্দোলন বা গণজামায়াত হলে হাসিনার পুলিশ গুলি করতে দুইবার চিন্তা করে না, কিন্তু শাহবাগের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায়, এক পাশে পিজি হসপিটাল, আরেক পাশে আদালতের কার্যালয়গুলো, আরেক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় দিনের পর দিন শাহবাগীরা জড়ো হয়ে রাস্তা বন্ধ করে মিছিল করেছে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে। পুলিশ তাদের সেফটি দিয়েছে, কোনো বাধা দেয় নাই। সরকারের আশ্রয় প্রশ্রয় ও ফান্ডিং পেয়ে একের পর এক হিংসাত্মক স্লোগান দিতে শুরু করে। এছাড়া সেখানে বসে নাস্তিকদের মহামিলন মেলা। ছাত্রলীগের সাথে নাস্তিকরা একাকার হয়ে ইসলাম ধর্মের দাড়ি, টুপি ও পাঞ্জাবিকে অপমান করতে শুরু করে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে মহান আল্লাহকে পর্যন্ত তারা গালি দিতে শুরু করে। আজকের স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগ গণজাগরণ মঞ্চের ওই সকল কার্যকলাপের সাথে একাত্মতা পোষণ করলেও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সরাসরি এটার বিরোধিতা করেছিল এবং তিনি স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে শাহবাগে কতগুলো নাস্তিক জড়ো হয়েছে এবং তারা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। টিকে থাকার জন্যই গণজাগরণের নামে
নাস্তিকদের দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। প্রধানমন্ত্রীর পরিবারের দুর্নীতি নিয়ে ব্যাপক সারা দেশে যখন তোলপাড় শুরু হয়েছে, এই নাস্তিকদের দিয়ে সেখানে বিচার খেলা শুরু করেছে। সেই গণজাগরণ মঞ্চে থাবা বাবা সহ বেশ কয়েকজন নাস্তিক ও ধর্মবিদ্বেষী ব্লগারদের উৎপাত দেখা যায়। বিশ্বনবীকে অপমান করে একের পর এক ব্লগ লিখতে শুরু করে, এমন সব লেখা লিখতে শুরু করে একজন মুসলমানের পক্ষে সেগুলো উচ্চারণ করাও সম্ভব না। কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে দুইটা ব্লগের একাংশ তুলে ধরছি। একটা ব্লগে লিখে মোহাম্মদ লুচ্ছামির জন্য খাদিজার কাছে মায়ের খাইতো নিয়মিত। এরকম আরেকটি ব্লগে আয়সা বিবির মেজাজ বিলা, মোহাম্মদ তারে রাইখা তার বাপের পয়সা এক বান্দির লগে 3 ঘন্টা এক সরাই খানায় কাটাই আইছে, তাও রাতের আন্দারে না, একেবারে দিনের বেলায়। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মক নামে বিভিন্ন জায়গায় বিদ্রুপ করতে শুরু করে। দাড়ি টুপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি ছাড়াও তারা এমন সব স্লোগান দিতে শুরু করে। তার মধ্যে কিছু স্লোগান ছিল এরকম যে, আজকের শাহবাগে যদি মুহাম্মদের আল্লাহ নেমে আসে তাহলে মুহাম্মদের আল্লাহকে ফাঁসি দিয়ে দেব। হাসিনা জামাতকে নিঃশেষ করার জন্য যুদ্ধাপরাধীদের বিচার নাটক করে, সেই বিচারকে বিশ্ববাসীর কাছে হালাল করার জন্য গণজাগরণ মঞ্চস্থ করে। আর হাসিনার প্রশ্রয় পেয়ে সেই গণজাগরণ মঞ্চে একের পর এক ইসলাম ধর্ম বিদ্বেষী স্লোগান দিতে শুরু করে নাস্তিক ব্লগাররা। এভাবে একের পর এক ইসলাম ধর্ম বিদ্বেষী স্লোগান উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেয়া হচ্ছে। কিন্তু হাসিনা এটা একবারের জন্য বন্ধ করার চেষ্টা করে নাই। হাসিনা কিভাবে বন্ধ করবে? হাসিনা নিজে তো ছিল একজন ইসলাম ধর্ম বিদ্বেষী মানুষ। হাসিনার আমলে যত পরিমাণ আলেমরা নির্যাতিত হয়েছে, স্বাধীন বাংলার আর কারো আমলে এত পরিমাণ আলেম নির্যাতিত হয় নাই। যাই হোক, যখন একের পর এক এভাবে ধর্মবিদ্বেষী স্লোগান এবং আমাদের হৃদয় স্পন্দন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে থাকে শাহবাগীরা, তখন কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম শাহবাগে ধর্ম অবমাননার প্রতিবাদে 13 দফা দাবি পেশ করে। হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন, তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। কোথায় হয়েছে? গণজাগরণ মঞ্চে। হেফাজতের এই 13 দফার মধ্যে প্রধান 2টি দফাই হলো: 1. সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কুরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করা। 2. আল্লাহ রাসূল ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ। পরবর্তীতে 2013 সালের 6 এপ্রিল ঢাকা কয়েক লাখ মানুষের এক সমাবেশ করে হেফাজত ইসলাম সরকারকে 1 মাসের সময় বেঁধে দেয় তাদের 13 দফা দাবি মেনে নেওয়ার জন্য। এবং ওই সময় হেফাজত ইসলাম ঘোষণা করে এই 1 মাসের মধ্যে যদি সরকার তাদের 13 দফা দাবি মেনে না নেয় তাহলে তারা পরবর্তীতে ঢাকা ঘেরাও কর্মসূচি দিবে। হাসিনার খাসলত আপনারা সবাই জানেন, সে তো সহজ মাল না। সে দাবি দেওয়া মেনে নেয় এত দূরে থাকা আরো উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এবং হাসিনা কিরকম উল্টাপাল্টা কথা বলতো এটার জন্য আপনাকে 2013 সালের হাসিনার আর্কাইভ ফুটেজ দেখানোর দরকার নাই। রিসেন্ট হওয়া ছাত্র আন্দোলনের বিপরীতে হাসিনা কি সকল উল্টাপাল্টা কথা বলছে ওইগুলা দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন। হাসিনা হেফাজত ইসলামের দাবি মেনে না নিলে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি 5 মে ঢাকা ঘেরাও লং মার্চ কর্মসূচি ঘোষণা করে। 5 মে ভোর রাতে মানে ফজর নামাজের পরপরই হেফাজত কর্মীরা ঢাকার মূল প্রবেশ পথগুলো দখল করে নেয়। যেমন ঢাকার উত্তরে গাবতলী বাস টার্মিনাল, টঙ্গী এবং দক্ষিণে সায়দাবাদের কাছে কাশপুর ব্রিজ সহ ঢাকা প্রবেশের প্রধান 6টি পথ বন্ধ করে দেয় এবং হেফাজত কর্মীরা সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে রাখে। পুলিশ বেপরোয়াভাবে গুলি করতে শুরু করে শান্তিপূর্ণ অবস্থান নেয় কওমি মাদ্রাসার ছাত্রদের উপর। পুলিশ গুলি করলে উত্তেজনা বেড়ে যায় সাধারণ কর্মীদের মধ্যে। বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে এমনকি ইট পাটকেল ছুটতে হেফাজত কর্মীরা ঢাকার ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে। পরে যখন কেন্দ্রীয় পর্যায় থেকে ঘোষণা আসে শাপলা চত্বরে অবস্থান করার জন্য, তখন একে একে সবগুলো মিছিল মতিঝিলের দিকে যেতে থাকে। বেলা 11:30টার দিকে কয়েকটি মিছিল ঢুকে যায় ঢাকার ভিতরে। শাপলা চত্বরের দিকে যখন হেফাজত কর্মীরা যাচ্ছিল তখন বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এবং পল্টন এলাকায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হেফাজত কর্মীদের উপর নৃশংস হত্যাকাণ্ড চালায়। সাথে পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, শটগান তো ছিলই। হেফাজত যাতে শাপলা চত্বরে না যেতে পারে সেজন্য পুলিশ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা মিলে এক ত্রাসের রাজত্ব কায়েম করে ওই এলাকাগুলোতে। ওই দিন সমাবেশে যোগ দেওয়ার আগে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে, আহত হয় হাজারেরও বেশি হেফাজতের কর্মী। কিন্তু শত বাধা ঠেলে হেফাজতের কর্মীরা সেদিন শাপলা চত্বর দখলে নেয় এবং দিনভর একের পর এক অগ্নিজোড়া বক্তব্য দিতে থাকে হেফাজতের নেতাকর্মীরা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব, তোমার জন্য রক্ত দিতে প্রস্তুত রয়েছে।
অ্যাপ্রক্সিমেটলি দুপুর 1:30 দিকে হেফাজতের কর্মীরা শাপলা চত্বর পুরোপুরি দখলে নেওয়ার পরও বাইতুল মোকাররম এলাকায় তখনও সহিংসতা চলছিল। ছাত্রলীগ সন্ধ্যার সময় হেফাজত কর্মীদের উপর বেপরোয়াভাবে নির্যাতন করতে থাকে, পুড়িয়ে ফেলা হয় শত শত কোরআন শরীফ। শুরুতে কথা ছিল হেফাজতের আমির শাপলা চত্বর বিকেলে আসবেন এবং আসরের পর মোনাজাত করে ওই জায়গায় সমাবেশ শেষ করে দেবেন, কিন্তু সারা দিনভর পুলিশের তাণ্ডবের পর একের পর এক শহীদের লাশ যখন স্টেজের দিকে যেতে শুরু করে তখন হেফাজতের নেতাকর্মীরা সিদ্ধান্ত নেয় যেহেতু সরকার সহিংসতার দিকে গিয়েছে, আমাদের ন্যায্য দাবি মেনে নেয় নাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা শাপলা চত্বর মানে ঢাকা ছাড়বো না। এবং হেফাজত ইসলামের দাবি অনুসারে ধারণা করা হয় ওই দিন ওই সমাবেশে অন্তত পক্ষে 50 লক্ষ তৌহিদি মুসলিম জনতা অংশগ্রহণ করেছিল। আজকে এখানে প্রায় 50 লক্ষ মানুষ একত্রিত হয়েছে। আমার দেশ পত্রিকার প্রতিবেদনে দেখা যায় 5 মে সারাদিনের সংঘর্ষে নারায়ণগঞ্জ, কাশপুর, হাটহাজারী ও বাগেরহাটে নিহত হয়েছে 28 জন। এটা তো হলো পত্রিকা আসার সংখ্যা, কিন্তু এবার আমরা যারা ছাত্র আন্দোলনে গিয়েছি এবং সামনাসামনি যারা দেখেছি যে কতজন নিহত হয় আর পত্রিকায় কতজন আসে, তাহলে এবার একটু আইডিয়া করে নেন সে সময় কতজন নিহত হয়েছিল যদি 28 জন পত্রিকাতে আসে। এটা তো ছিল হাসিনার গণহত্যার বিগিনিং। হাসিনা তো মূল গণহত্যা শুরু করে সেদিন মধ্যরাত থেকে। সারাদিনের দাওয়া পাল্টা দেওয়ার পর বোঝা যাচ্ছিল সেদিন হেফাজত কর্মীদের উপর দিয়ে অনেক বড় দখল গেছে। সো নরমালি তারা টায়ার্ড হয়েছিল, এই জন্য এশার নামাজের পরে বেশিরভাগ কর্মী কিন্তু ঘুমিয়ে গেছে, আর যে কয়জন সজাগ ছিল তারা হচ্ছে জিকির আজকারের মাধ্যমে রাত্রি যাপন করতেছিল। কিন্তু কে জানতো রক্ত খেকো হাসিনা সেদিন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে এক গোপন মিটিং করে এক গণহত্যার মাস্টার প্ল্যান তৈরি করে রেখেছিল। গণহত্যার অভিযান শুরু করে র্যাব, পুলিশ, বিজিবি। 3 বাহিনীর হাজার হাজার সদস্য মিলে শাপলা চত্বরের দিকে এগোতে শুরু করে রাত 1টার দিকে। রাত 2টোর পর দেখা যায় যৌথ বাহিনীর একটি গ্রুপ নটরডেম কলেজের দিক থেকে এবং আরেকটি গ্রুপ দৈনিক বাংলার মোড় থেকে একের পর এক সাজোয়াজানা এবং জলকামান নিয়ে উপস্থিত হতে শুরু করে এবং চারপাশ থেকে ঘিরে ফেলা হয় হেফাজত কর্মীদের। তখন ওইখান থেকে বের করে দেওয়া হয় ফটো সাংবাদিক সহ সকল মিডিয়া কর্মীদের এবং এরপর বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার বিদ্যুৎ। মাইকের কানেকশন গুলো ছিঁড়ে ফেলা হয় যাতে করে মাইক দিয়ে কোনো রকম কোনো ডিরেকশন না দেওয়া যায়। হেফাজত কর্মীদের ঘুমের মধ্যে রেখে চালানো হয় নারকীয় গণহত্যা বা অপারেশন ফ্ল্যাশ আউট। সারা জুড়ে সাউন্ড গ্রেনেডের শব্দ, গোলা বারুদ, শটগান, মরণঘাতী গুলি, রাবার বুলেট দিয়ে ঘাতকের মতো গুলি ছোড়া হয় হেফাজত কর্মীদের দিকে। অসহায় হয়ে হেফাজত কর্মীরা দিক বেদিক ছুটতে শুরু করে। কেউ প্রাণের ভয় দেয়াল টপকানোর চেষ্টা করলেও সেখানেও গুলি করা হয়। একের পর এক লাশ পড়তে থাকে। রাত 3:30 মতিঝিল রূপ নেয় এক লাশের নগরীতে। অনেকে ঘুম থেকে উঠে কোনো কিছু বুঝে ওঠার আগে লাশে পরিণত হয়। মাত্র 30 মিনিটের অপারেশনে খালি করে ফেলা হয় শাপলা চত্বর। পরে থাকা লাশগুলোর উপর ভারী যানবাহন চালিয়ে দেওয়া হয়। ট্রাকে করে সরিয়ে ফেলা হয় লাশগুলো, যা বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গিয়েছিল। ভোরের আলো ফুটে ওঠার আগে গরম পানি ছিটিয়ে শহীদদের রক্ত পরিষ্কার করে ফেলা হয় শাপলা চত্বর মতিঝিলের সেই রাস্তাগুলো থেকে। আজকের যমুনা টিভি যেমন ছাত্রদের পাশে এসে দাঁড়াইছিল, ঠিক সেই সময়টাতে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি সরাসরি ব্রডকাস্ট করতেছিল হেফাজতের সমাবেশ। কিন্তু সরকারি সন্ত্রাসী বাহিনী দিগন্ত টিভির অফিসে গিয়ে ভাঙচুর করে এবং সরকার দিগন্ত টিভি বন্ধ করে দেয়। সরকারি নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে বেসরকারি টেলিভিশন দিগন্ত টিভি। রাত 4:28 দিকে বিটিআরসি ও প্রশাসনের লোক রাজধানী বিজয়নগরের অফিসে গিয়ে সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেন। আজকে নিয়ে প্রায় এক যুগ এই দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি বন্ধ ছিল। দৈনিক যুগান্তরের ওই সময় ছাপানো পত্রিকায় বলা হয় 1.5 লক্ষ গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল ওই অপারেশনে। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড বাদ দেন, 21 শিরোনামের নিচের দিকে যদি তাকান তাহলে ওই অপারেশনে অংশ নিয়েছিল 7588 সদস্য, যেগুলো এসব অপারেশন পরিচালনার জন্য স্পেশালি ট্রেন্ড ছিল। কিন্তু সেদিনের ঘটনায় উপস্থিত হেফাজত কর্মীদের সাথে কথা বলে বোঝা যায় অন্তত পক্ষে 50,000 ফোর্স হেফাজত কর্মীদের চারপাশ থেকে ঘিরে রেখেছিল। এবং কেউ কেউ এটাও দাবি করে র্যাব এবং বিজিবির পোশাকের আড়ালে সেদিন ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এর সদস্যরাও এই অপারেশনে অংশ নিয়েছিল। যুক্তি হিসেবে তারা এটা দেখায় যে বাংলাদেশের মানুষের নরমালি যে হাইট, সে হাইটের তুলনায় ওই দিন অপারেশনে অংশ নেওয়া সদস্যদের হাইট আরেকটু বেশি ছিল। এমনকি তারা এটা বিশ্বাস করতে চায় না যে বাংলাদেশের কোনো মুসলমানের সন্তান এরকম নিরীহ ঘুমন্ত মুসলমানের উপর এভাবে নির্মম হত্যাকাণ্ড চালাতে পারে। এই জন্য তারা মনে করে ভারতীয় বর্ডার গার্ড সদস্যরাই এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। আমরা এতক্ষণে দেখা এই সকল ক্লিপ এবং ফুটেজ দেখে এটা ক্লিয়ার যে সেদিন অনেক মানুষ মারা গেছিল এবং এগুলো তো সাংবাদিকরা গোপনে ক্যাপচার করা। যে সকল এলাকায় সাংবাদিক যেতে পারে না ওইগুলোর হিসাব। এই হত্যাকাণ্ডে লিড দিয়েছিল পুলিশের অ্যাডিশনাল আইজিপি একেএম শহীদুল হক। সে সমকালকে কি বলে দেখেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে শাপলা চত্বর খালি হয়ে যায়। ছত্রভঙ্গ হেফাজত কর্মীরা অধিকাংশ দক্ষিণে ঢাকা চট্টগ্রাম সড়কের দিকে যেতে চাইলে পুলিশ তাদেরকে সাহায্য করেছিল। কাউকে গ্রেফতার বা আঘাত করা হয়নি। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর রাতের অভিযানে কোনো প্রাণহানি ঘটেনি, বরং দিনের বেলায় হেফাজতের তাণ্ডবে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এতগুলো প্রমাণ থাকার পরও সে বলতেছে সে রাতে পুলিশ কাউকে হত্যাই করে নাই, বরঞ্চ হেফাজত কর্মীদের তাণ্ডবের কারণে উল্টা পুলিশ সদস্যরাই নিহত হয়েছে। কত বড় মিথ্যা কথা একবার চিন্তা করেন। তৎকালীন পুলিশ কমিশনার বেনজিরো একই কথা বলেছিল যে সে রাতে কেউ মারা যায় নাই। লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, সেখানে কিন্তু এক স্ট্যাম্পিডও
কেউ কিন্তু আহত নিহত হয়। কিন্তু সে রাতের পত্রিকা আমার দেশের দিকে তাকালে দেখতে পাবেন গণহত্যায় নিহতের সংখ্যা ছাড়াতে পারে 2500। এছাড়া ওই দিনের গণহত্যার ছবিগুলো একসাথে দিয়ে শিরোনাম করেছিল রাজধানীতে নৃশংস গণহত্যা। হাসিনার এই গণহত্যার পর বিএনপি এক বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বিএনপিও দাবি করে ওই রাতে 2.5 থেকে 3,000 মানুষকে হত্যা করা হয়েছে। এমনকি ওই সময় হেফাজতের পক্ষ থেকেও দাবি করা হয় ওই দিন অন্তত 2.5 থেকে 3,000 লোক শহীদ হয়েছে। বিবিসির আর্কাইভ করা এক রিপোর্ট থেকে দেখা যায় ওই সাংবাদিক বলে শাপলা চত্বরের ভ্রাম্যমাণ মঞ্চটি তখন পুলিশের দখলে। হেফাজত ইসলামের কর্মীদের হটিয়ে দেবার পর ওই মঞ্চের কাছে একটি ব্যানের উপর কাপনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো 4টি মৃতদেহ পাওয়া যায়। আমরা কয়েকজন সাংবাদিক ও মৃতদেহগুলো দেখেছি। এতগুলো ফুটেজ, এতগুলো প্রমাণ এবং সাংবাদিকদের সাক্ষ্য প্রমাণ থাকার পর হাসিনা সেদিন সংসদে দাঁড়িয়ে এরকম মিথ্যাচার করেছিল, যেমন মিথ্যাচার হাসিনা আজকে ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদেরকে নিয়ে করেছিল। হাসিনা সেদিন বলেছিল কোনো গোলাগুলির ঘটনায় নাকি ঘটে নাই, হেফাজতের কর্মীরা নাকি রং মেখে শুয়েছিল এবং মৃত লাশ নাকি উঠে দৌড় দিছে। রাত্রে অর্থাৎ 6 তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। হাসিনা যে কিরকম মিথ্যাবাদী তা হয়তো তার অন্ধভক্তদেরকে বলে বা হাজার প্রমাণ দিয়ে বিশ্বাস করা সম্ভব না, কিন্তু এত বড় মেসাকার হওয়ার পর হাসিনা জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যখন মিথ্যা কথা বলে তখন তার প্রমাণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হাসিনা যে অনেক আগে থেকে এরকম চরম মিথ্যাবাদী এটা একটা প্রমাণ যদি দেখায় তাহলে আমার ফাঁসি চাই বইয়ে মতিউর রহমান মিন্টু, হাসিনার বিশ্বস্ত সহযোগী ছিলেন যিনি, তিনি লিখেন শেখ হাসিনা দেশে ফিরে আসার 3 থেকে 4 দিন পরে আমাদের সাথে প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে আলোচনার শুরুতে শেখ হাসিনা ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের বলেন আজ থেকে প্রচারণা চালাতে হবে এই জিয়া সেই জিয়া নয়, অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নয়। তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয় তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে। তখন আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করলো তাহলে এই জিয়া কোন জিয়া বলবো? শেখ হাসিনা বলল অত কথার দরকার নেই, শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয়। চাইলে পুরো বইটা পড়তে পারেন, হাসিনার আসল মুখোশ সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী পাসিমেকে স্মরণ করে দাবি করে বলেছেন এই ইসলাম বিদ্বেষী জালিম সরকার সেদিন আলেম উলামা ও তৌহিদি জনতার উপর গণহত্যা চালিয়েছিল। সেদিন জাতীয় সংসদে দাঁড়িয়ে এই গণহত্যার প্রতিবাদ করেছিল জামাত সংসদ সদস্য শামসুল হক, বিএনপি সদস্য আশরাফুদ্দিন নিজামী, এমনকি স্বয়ং বেগম জিয়াও। অন্ধকারে তাদের উপর বর্বরোচিত গণহত্যা চালানো হয়েছে। দুর্ভাগ্যের বিষয় ধর্মপ্রাণ মানুষের মনে সৃষ্ট গভীর বেদনাবোধ নিরসনের কোনো চেষ্টা সরকার করছে না, বরং প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও সরকারি দলের নেতারা নানা ধরনের উপহাস, পরিহাস ও ব্যঙ্গ বিদ্রুপাত্মক মন্তব্য করে চলেছেন। শুধু তাই না, 5 মে গণহত্যার প্রতিবাদে বিএনপি 8 এবং 9 তারিখ সারা দেশে হরতালেরও ডাক দিয়েছিল। দেখেন হেফাজত শাপলা চত্বরে কেন আসছিল? তারা তো হাসিনার পতনের জন্য আসে নাই, তারা তাদের ন্যায্য কিছু দাবি দেওয়া নিয়ে শাপলা চত্বরে আসছিল। কিন্তু হাসিনা তাদের ন্যায্য দাবি দেওয়া মেনে না নিয়ে তাদের উপর গণহত্যা চাপিয়ে দেয়। সেদিন হাসিনা হেফাজতের সাথে গণহত্যা করে পার পেয়ে গেলেও আজকে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে পার পায় নাই, তাকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছে। হাসিনা যতই অস্বীকার করুক না কেন এতক্ষণ দেখানো প্রমাণগুলোর পর হাসিনা যে সেই রাতে ভয়াবহ এক জেনোসাইড করেছিল তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায় সে রাতে আসলে কতগুলো মানুষ নিহত হয়েছিল? হেফাজত এবং বিএনপির দাবি অনুসারে সে রাতে অন্তত পক্ষে 2.5 থেকে 3,000 মানুষ নিহত হয়েছিল, যদিও খুনি হাসিনার মতে কোনো মানুষই মারা যায় নাই। 5 মে এবং 6 মে হতাহতের ঘটনা তদন্ত করার জন্য হাসিনা একটা তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির লিডে ছিল মুরগি কবিরের মতো লোকেরা। ওই তদন্ত কমিটির রিপোর্ট থেকে দেখা যায় ওই 2 দিনের ঘটনায় মারা গেছে 39 জন। কিন্তু আল জাজিরার কাছে যে সকল ফুটেজ ছিল সেই ফুটেজগুলো আল জাজিরা আপলোড দিয়ে সরকার যে 39 জনের মৃতের সংখ্যা প্রকাশ করছে সেই সংখ্যাকে ইনএকিউরেট বলে দাবি করে। আল জাজিরা এটাও দাবি করে যে ওই সময়ের পত্রপত্রিকাগুলো বিশ্লেষণ করে তারা দেখতে পায় ওই 2 দিনের ঘটনায় অ্যাপ্রক্সিমেটলি 50 জনের মতো মারা গেছে। তাদের প্রকাশ হওয়া ভিডিওতে দেখানো হয় এক বাঘ প্রতিবন্ধী লোক একাই 14 জনের লাশ দাফন করছে। বেওয়ারিশ লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলাম ওই বছর মে মাসে 367টি বেওয়ারিশ লাশ দাফন করে, যেটা একই বছরের অন্যান্য মাসের তুলনায় সিগনিফিকেন্টলি 3 গুণ বেশি। এছাড়া রায়ের বাগ সহ বিভিন্ন সরকারি কবরস্থানে অনেকগুলো গণকবর দেওয়া হয়, যেখানে প্রত্যেকটা কবরে 5 থেকে 7 জনের মতো করে গণকবর দেওয়া হয়েছিল, যেমনটা আজকে স্টুডেন্টদেরকে গণকবর দেওয়া হয়েছে। এগুলো তো কবর দেয় এবং বিভিন্ন পত্রপত্রিকার হিসাব অনুসারে। কিন্তু যে সকল লাশ রাতের আধারে ট্রাকে করে নিয়ে বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হয়েছিল সেগুলোর হিসাব সে সময়ের পত্রপত্রিকাগুলো অ্যানালাইসিস করলেই দেখা যায় মেঘনা ও পদ্মা নদীর তীরে অসংখ্য গলিত এবং অর্ধগলিত মৃত
মৃত লাশ বেশি উঠেছিল। ওই লাশগুলো কাদের আমাদের এক্সাক্ট সংখ্যা বলা কঠিন হলেও অন্তত পক্ষে ওই জেনোসাইডে 1000 মানুষ শহীদ হয়েছিল। 1971 পর 5ই মে দিয়ে গণহত্যা শুরু করে হাসিনা। এরপর থেকে হাসিনার জন্য গণহত্যা, গণকবর, গুম, আয়নাগরের রাজনীতি পান্তা ভাতের মতো সোজা হয়ে যায়। হাসিনা যেমন সেদিন মৃতের সংখ্যা লুকিয়ে গোটা জাতির সাথে বেইমানি করেছিল, তেমনি ভাবে শহরে আসা হেফাজতের এ সকল এতিম নিরীহ কর্মীদের সাথে হেফাজত কি বেইমানি করে নাই? অবশ্যই করেছে। আমি জানি এই ওয়ার্ডটা শুনতে আপনাদের খারাপ লাগবে। আমি জানি সেই রাতে হেফাজতের উপর জেনোসাইড করা হয়েছিল। নেতাদের দিনের পর দিন জেলে রাখছে, আয়নাগরে রাখছে, নির্মম নির্যাতন করছে, মামলা হামলা দিয়ে হয়রানি করছে একেবারে নিরীহ মানুষদের। এটা সবাই স্বীকার করবে, কারণ ইতিহাস যদি দেখেন যুগ যুগ ধরে সব জালিম শাসকই এরকম নির্যাতন করে আসছেন। কিন্তু আমাদের নবী রাসূলরা কি সেই সকল জালিম শাসকদের কাছে মাথা নত করছিল? নবী রাসূল এই সকল জালিমদের কাছে কখনো মাথা নত না করলেও হেফাজত ইসলাম কিন্তু হাসিনার মতো জালিমের কাছে ঠিকই মাথা নত করেছিল। হেফাজত ইসলাম এই সকল শহীদদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে গিয়ে 2018 সালে সেই 5ই মের গণহত্যাকারী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়। এমনকি সেদিন উপস্থিত ছিল আল্লামা শাহ আহমদ শফিও। হেফাজত ইসলাম হাসিনাকে মা ডাকছে একটা কাগজের জন্য। হাসিনা তাদেরকে মাস্টার্সের সমমান স্বীকৃতি দিচ্ছে। এখন হেফাজত কর্মীদের কাছে আমার প্রশ্ন যে এই বালের কাগজ দিয়ে 18 থেকে 24 এই 6 বছরে কে কি করতে পারছেন? আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যে হেফাজত ইসলামের গণহত্যার প্রতিবাদ করছিল সংসদে দাঁড়িয়ে জামাত ইসলাম, হাসিনাকে তেল দিতে গিয়ে হেফাজত ইসলাম নেতারা বলে 14 লাখ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আপনার মাতৃত্বের ভূমিকা না থাকলে দেশ বিরোধী সাহাবাদের শত্রু জামাত মওদুদিরা এ দেশে তা হতে দিত না। এই তেলবাজ রুহুল আমিনের কথা বাদই দিলাম। যে সমাবেশে হেফাজত কওমি জননী উপাধি দেয়, ওই সমাবেশে হাজার হাজার লোকের সামনে হাসিনার লোক বলছিল যে ওই রাতে কোনো লোকই মারা যায় নাই। 5ই মে 2013 সালের 5ই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে। আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি। আশ্চর্যজনক হলেও সত্য, হেফাজতের একজন নেতা তো দূরে থাকে, একজন কর্মী ওই কথাটার প্রতিবাদ করে নাই। কেন? হেফাজত কি বলে উঠতে পারতো না এটা সেম, এটা মিথ্যা কথা? আর প্যাথেটিক বিষয় কি জানেন? পরবর্তীতে হেফাজত কর্মীরা এতই বিভক্ত হয়ে গেছে যে সেই রাতের গণহত্যার দোষ হাসিনাকে না দিয়ে পুরা দোষ জুনায়েদ বাবু নগরীর মতো যুগশ্রেষ্ঠ আলেমের উপর দিচ্ছে। খুব দুঃখজনক একটা কথা হলো, সেদিন আল্লামা শাহ আহমদ শফি ডাকে অনেক ধর্মপ্রাণ মুসলমান এবং হেফাজতের কর্মীরা ঢাকা আসছিল, যারা জীবনে এর আগে কখনো ঢাকায় আসে নাই। ঢাকা শহরে তারা প্রথম আসছিল। ওই দিনের ওই গণহত্যার পর হেফাজত শুধুমাত্র দাবি করছিল যে ওই গণহত্যায় 2 থেকে 3000 মানুষ মারা গেছে, কিন্তু হেফাজত তাদেরকে এতই অবহেলা করছে যে হেফাজত একটা লিস্ট পর্যন্ত প্রকাশ করতে পারে নাই প্রকৃত হত্যার সংখ্যা কত। শুধু তাই না, হেফাজত 5ই মে ঘটনার পরবর্তী কয়েক বছর এই সকল শহীদদের জন্য দোয়া দুরূদ করত, কিন্তু এখন 2022 সালের পর থেকে হেফাজত আর ওই শহীদদেরকে স্মরণই করতে চায় না, তাদেরকে ভুলে যেতে চায়। আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো, ওই ঘটনার পর 83 মামলায় 3416 জনের নাম উল্লেখ সহ 84,976 জনকে আসামি করে মামলা করে পুলিশ। কিন্তু হেফাজতের পক্ষ থেকে এই গণহত্যার মামলা তো দূরে থাক, কোন একজন মানুষ মিসিং হয়েছে এরকম মামলাও করে নাই। এখন তো স্বৈরাচার হাসিনা নাই, এখন কি হেফাজত সেই গণহত্যার বিচারের জন্য হাইকোর্টে কোনো মামলা করবে কিনা? হেফাজত যদি স্টিল সেই গণহত্যার জন্য হাসিনার এগেনস্টে কোনো মামলা না করে, সেই শহীদদের রক্তের জন্য আসার ময়দানে হলো হেফাজত নামক এই সংগঠনটি দায়বদ্ধ থাকবে। হেফাজত মামলা করুক আর না করুক, আমরা তো সে কাল রাতের কথা ভুলতে পারি না, যেভাবে কানে ধরে নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে বের করা হয়েছে লাথি দিয়ে, সেই সিনগুলো হয়তো মন আল্লাহ সহ্য করতে পারে নাই। এই জন্য হাসিনার বিদায় হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে লজ্জাজনক ভাবে। হেফাজত সেই সময় যে দাবিগুলো নিয়ে এসে গণহত্যার শিকার হয়েছে একটা অযৌক্তিক দাবি ছিল না। মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের সেই 13 দফা দাবি ছিল, কিন্তু হাসিনার গণহত্যার শিকার শুধুমাত্র হেফাজত কে হয়েছে? আমরা সুশীল সমাজের বেশিরভাগ মানুষের সে সময় চুপ ছিলাম। যদি সেদিন আমরা চুপ না থাকতাম তাহলে আজকের দিনে ছাত্রদের উপর এভাবে গণহত্যা হতো না। হাসিনা এত বড় গণহত্যাকারী এবং স্বৈরাচার এবং গুণ ঘুমের রাজনীতিবিদ হয়ে উঠতে পারতো না। হেফাজতের এই সকল কর্মীদেরকে আমরা কখনো মানুষ মনে করিনি, তাদেরকে মোল্লা ও মৌলবাদ মনে করেছি। যদি আমরা মানুষ মনে করতাম, যদি আমরা সেই সময় প্রতিবাদ করতাম, তাহলে এতগুলো জেনোসাইড আমাদের মধ্যে হতো না। আপনি হাসিনার বিশ্বের বহির্ভূত সব হত্যা, গুম, আয়নাগর, খুন, ছাত্র হত্যা সবকিছু বাদ দেন, শুধুমাত্র 5 তারিখ এবং 6 তারিখের জেনোসাইডের জন্যই যদি একটা সুস্পষ্ট বিচার ব্যবস্থা করেন, অন্তত পক্ষে হাসিনার 100 বার ফাঁসির রায় হবে। কিন্তু দুনিয়ার আদালতে তো আর তা সম্ভব না। যার আদালতে সম্ভব তার কাছে আমরা বিচার দিয়ে রাখতে পারি। এবং আমি যদি অনেস্টলি বলি, আমি হাসিনার শাপলা চত্বরের গণহত্যার বিচার কারো কাছে দিতে চাই না, কারণ আমি মনে করি প্রত্যেকটা বিজয়ের জন্যই কিছু না কিছু রক্ত দিতে হয়। যেমনটা আজকে ছাত্র আন্দোলনের জন্য রক্ত দেওয়ার মাধ্যমে আমরা এক স্বৈরাচারের পতন করতে পেরেছি। আমি মনে করি হেফাজত কর্মীদের দেওয়া রক্তের মাধ্যমে আমাদের দেশে চূড়ান্ত বিজয় আসবে। হেফাজত শুধুমাত্র বীজটা বপন করে গেছে। আমি মনে করি আমার দেশে একদিন সালাউদ্দিন আইভির উত্তরসূরিরা কালিমার ঝান্ডা উড়াবে, এবং সেই ঝান্ডা উড্ডীন করার জন্য যত রক্তের প্রয়োজন সেখানে রক্ত দিয়ে হেফাজত
হেফাজত মাত্র যুদ্ধটা শুরু করেছে। ইনশাল্লাহ আগামীকাল না, আগামী বছর না, আগামী 100 বছর না, আগামী 1000 বছর পর হলেও বাংলাদেশের আকাশে কালিমার পতাকা উড্ডীন হবে। 5 ও 6 মে শহীদদের আল্লাহ শহীদি মর্যাদা দান করুক। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বাইতুল মুকাররমের ফুটপাতের দোকানে এমনকি পবিত্র কোরআনে আগুন দিয়েছিল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দেবাশিস গঙেরা। হেফাজত কর্মী তো দূরের কথা, একজন সাধারণ মুসলমানও কখনো কোরআন শরীফে আগুন দিতে পারে না। গভীর রাতে শাপলা চত্বরে নিরস্ত্র ঘুমন্ত মানুষের হত্যার অজুহাত তৈরি করার জন্য, ধর্মীয় নেতাদের গণহত্যা করার নৈতিক সমর্থন পাওয়ার জন্য হিটলারের কুটচাল ব্যবহার করেছে সরকার।